ঢাকা কেন্দ্রীয় কারাগারে 6 মাস ছিলাম। আর এই জাতীয় নির্বাচনের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি 7 মাস ছিলাম। গতবার রাখা হয়েছিল যেহেতু করোনা ছিল লকডাউনে, আর এবার রাখা হয়েছিল আমাকে বিশেষভাবে সলিটারি কনফাইনমেন্টে, যেটা আজকে অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এসে গিয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা অনেককে নিয়ে কোথায় গিয়েছেন আয়না ঘরে। ঠিক সেরকমই একটা ঘরের ভিতরে আমাকে রাখা হলেন। আদিলুর রহমান খান জেল খেটেছেন, তারা জেল খেটেছেন। এখন বলতে চাই যে এই বিটিআর এর ভাইয়েরা আপনাদেরকে কি জেলখানায় সহযোগিতা করে নাই? তাদের কাছে জানতে চাই যে আপনাদেরকে কি সহযোগিতা করে নাই এই বিটিআর ভাইয়েরা? করেছে। সবচেয়ে ভালো হইতো যে উপদেষ্টা পরিষদটা যদি এমন ভাবে গঠন করা হইতো যেখানে পোড়া খাওয়া, নির্যাতিত, নিপীড়িত যোগ্য লোকেরা থাকতো, তাহলে সবাই আপনাদের কষ্ট করত। কিন্তু এখানে অনেকেই আছে যারা শেখ হাসিনার আমলে একটা লাঠির বাড়িও খায় নাই কোনোদিন। আমরা যতদিন রিমান্ডে ছিলাম, যতদিন আয়না ঘরে ছিলাম, এরকম যারা ছিল, যতদিন এরকম সলিটারি কনফাইনমেন্টে ছিলাম, সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই, ততদিন অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই, শেখ হাসিনার নামই নেয় নাই। সুতরাং এই জন্যই তারা আপনাদের কষ্টগুলো বুঝতেছে না। কিন্তু যারা ছিল তারা তো বোঝার কথা। আমি ছিলাম, আমি আপনাদের কষ্ট বুঝি। যখনই শুনেছি আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আমি আর স্থির থাকতে পারি নাই, চলে এসেছি। আজকের দিনে একটা কথা বলতে চাই, আমাদের দেশের একটা সিস্টেম আছে যে ছেলে মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে ডাক্তারের কাছে যায় না, মরে যাওয়ার পরে বলে আরে ছেলেটাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাহলে তো বাঁচত। দেখেন যাকে ছোট করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং প্রতিদিন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার যদি এটি না করে এবং যারা এখনো নিরাপরাধ জেলখানার ভিতরে ষড়যন্ত্রমূলক শেখ হাসিনা আওয়ামী লীগ রয়্যাল ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার হোক, তাদেরকে মুক্তি দিতে হবে। এই কাজগুলো যদি সরকার করে তাহলে আমরা বুঝবো যে আজকে যে আয়না ঘর, সেই আয়না ঘর পরিদর্শন করেছে এবং সেখান থেকে যে কষ্ট প্রকাশ করেছেন, দুঃখ আহাজারে প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আইকে আমি বাকিরা এখানে তিনি আখ্যায়িত করেছেন। আমরা বুঝবো যে তিনি তাহলে সত্যিকার অর্থেই এই দুঃখী নির্যাতিত নিষ্পেষিত মানুষদের কষ্ট গ্রস্ত করেছেন। আমি এই নিশ্চয় সামনে থেকে বলছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের ভিতরে এই ঘোষণাতে চাই। আজকের ভিতরে কেন এই ঘোষণাতে চাই বলেন তো? কারণ উনি আজকে আয়না ভোট দেখতে গেছেন, উনি আজকে আয়না ভোট দেখতে গিয়েছেন। আজকে উনি আয়না ঘরে যারা থাকে, জেলখানায় যারা থাকে, বছরের পর বছর যুগ যুগ ধরে থাকে, তাদের কষ্ট উনি সরাসরি বুঝতে পেরেছেন। তাই আমরা আবার বলছি যে আজকের ভিতরে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে এই বিষয়ে আমরা সরাসরি সুস্পষ্ট নির্দেশনা এবং আশ্বাস আমরা চাই। আরেকটা কথা বলেছি, এই যে যারা মিডিয়ার সদস্য ভাইয়েরা আছেন, আপনারা কারা? আপনারা মিডিয়ার বাংলাদেশের সীমান্ত অতন্ত্র প্রহরী, দেশ রক্ষার জন্য আপনারা নিজেদের জীবনকে বাজি রেখে ভবিষ্যতের আক্রমণ থেকে বাংলাদেশকে বাঁচান, তাই না?
আপনাদেরকে যে বেতন দেওয়া হয় বা আপনাদের চাকরি শেষ হয়ে গেলে যে পেনশন দেওয়া হয়, একটা জীবনের বিনিময় কি এইটুকু বেতন আর পেনশন? আমাকে বলেন। আমি সরকারের যারা এখন দায়িত্ব পালন করতেছেন তাদের কাছে প্রশ্ন রাখি যে একটা জীবনের দাম কি কিছু বেতন আর কিছু পেনশন? না। তাহলে এইখানে যে ভিডিওর ভাইরা আছে তারা বাংলাদেশের সূর্য সন্তান, তারা দেশ মাতৃকার জন্য দেশকে ভালোবাসে, দেশের প্রতি কমিটমেন্ট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এজন্য তো তাদেরকে ষড়যন্ত্র করে এই জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছিল। এখন আমরা জানতেছি স্পষ্টভাবে যে এই ষড়যন্ত্র কারা করেছিল। আমরা জানতেছি যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা এটি ঘটিয়েছিল রাত। তারা লাইট বন্ধ করে দিয়েছিল না? লাইট বন্ধ করে দিয়ে সে পিলখানা থেকে গাড়ি বের হয়েছিল না? সেখানে অনেকে যেরকম এই গণ অভ্যুত্থানের সময় দেখেছেন বিভিন্ন জায়গায় গুলি করতেছে আর হিন্দিতে কথা বলছে, দেখেন না? বিশেষ ইউনিফর্ম করা লোক থেকে এই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের আগে পরে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন যাইতে দেখেন না? ঠিক বিডিআর এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সময় একই রকমের ঘটনা করে দেখছেন না? হিন্দিতে কথা বলছে, কারণ বন্ধ করে দেওয়া হচ্ছে। গাড়ি কি কালার? অ্যাশ কালারের গাড়ি ভিতরে ঢুকতেছে, আবার বের হচ্ছে। ওই গাড়ি বিডিআরে নাই, তাহলে ওই গাড়ি কালারের নাই, তাহলে ওই গাড়ি কোথা থেকে এসছে? ইন্ডিয়া থেকে। সুতরাং এতদিন আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সুস্পষ্ট সূত্র পাওয়া যায় নাই, কিন্তু এখন গণ অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সূত্র দেখলে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, সুস্পষ্টভাবে বুঝতে পারি যে কেবলমাত্র একমাত্র যে আগ্রাসী নীতি আমাদের পার্শ্ববর্তী দেশের দিল্লির আগ্রাসী নীতি, সেই দিল্লির ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল একটি অন্তর্ঘাত সৃষ্টি করা আমাদের দেশপ্রেমিক বিডিআর এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে, এবং এই মেরুদণ্ডকে সোজা করে যারা দেশকে পাহারা দিয়েছে সেই সেনাবাহিনী, সেই সেনা সদস্যদেরকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া। বিডিআরের সদস্য যারা রয়েছে দেশপ্রেমিক তাদেরকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া। আমি মনে করি এই যে বিডিআর ভাইরা যারা এখানে আছেন তারা আমাদের বাবার মতো, তারা বাংলাদেশের সূর্য সন্তান। তাদেরকে এখানে বসিয়ে রাখা মানে আমাদের বাংলাদেশকে প্রকারান্ত অসম্মান করা। তাদেরকে দাবি আদায় করার জন্য এইখানে বসে রাখা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে মিটিং মিছিল করানো মানে হচ্ছে দেশকে অসম্মান করা। এবং এই আয়না ঘরের যে বন্দী আজকে আমরা বিক্ষিপ্ত রাখলাম, এই নির্বাচিত নিপীড়িত কারাবন্দীদেরকে অসম্মান করা, তাদেরকে তাদের প্রাপ্ত তাদেরকে যে সুবিধা সহানুভূতি রাষ্ট্র দেখানোর কথা সেগুলো না দেখানো। তাই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই বিডিআর যারা আজকে এখানে এসছেন তাদের দাবির প্রতি আমরা আবারও সহানুভূতি জ্ঞাপন করছি, এবং আমরা বলছি যে এই হত্যাকাণ্ডে বিডিআরের যারা শহীদ হয়েছেন এবং সেনাবাহিনীর যারা শহীদ হয়েছেন সকলের দেখভাল সরকারকে করতে হবে, এবং এই হত্যাকাণ্ডের যে এখানে সুস্থ বিচারের দাবি করা হয়েছে, সুস্থ বিচারের দাবি করা হয়েছে সেটি করতে হবে। এবং করতে চান এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা কিন্তু বললাম, এটি এখন রাষ্ট্রের দায়িত্ব এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র জেল করে আন্তর্জাতিক ভাবে এটিকে উন্মোচিত করতে হবে। কারণ আমরা জোর বিশ্বাস করি যে বিজয়ের ভাইরা, যে সেনাবাহিনীর ভাইরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছেন, তারা কখনো ক্ষুদ্র স্বার্থের জন্য তার কোন ভাইয়ের বুকে গুলি চালাতে পারে না, পারে না, পারে না।
গুলি কারা চালিয়েছে, কারা অন্তর্ভাগ করেছে, কোন কোন অফিসাররা, কোন কোন কর্মকর্তারা, আওয়ামী লীগের কোন কোন নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে দিল্লি রাজেন হয়ে কাজগুলো করেছে, তাদের দেশের মাঝে এখন দর্শন নাই। তাদেরকে কিন্তু দেশ থেকে বার করে দেওয়া হয়েছে। তাদেরকে ধরে আনতে হবে, ধরে এনে তাদেরকে ইন্টারোগেট করতে হবে। এই কাজগুলো কারা করেছে? সংগ্রামী ভাইয়েরা, এখানে আরো দাবি জানানো হচ্ছে সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। পরিবারের শহরে ঢোকা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লাশ পরিবহনের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাচন করতে হবে। এটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা শুধু আপনাদের কথা বলেন নাই, কারণ এই যে বললাম যে আমরা সবাই ভাই, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ পর্যন্ত প্রস্তুত আছি, আমরা ভাই, আমরা সবাই ভাই। আপনারা সেই পরিচয় দিয়েছেন এবং আরেকটি দাবি জানিয়েছেন, কমিশন, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যকরী দুর্নীতি ধরা বাদ দিতে হবে। একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্তের মধ্যে থেকে অন্যান্য দুর্নীতিতে সকল প্রকার নিরাপত্তা মুক্ত দিতে হবে এবং দুইখানে হত্যাকাণ্ডের সঙ্গে কারোর উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে বিশ্বাসের শাস্তি আওতায় আনতে হবে। ইতিমধ্যে হত্যা মামলার খারাপপ্রাপ্ত এবং সদস্য সেবা বিলম্বে বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য পর্যন্ত প্রভাব ব্যক্তিগত মামলা বাতিল করতে হবে। আপনারা এই সকল দাবির সাথে একমত নাকি? দাবির সাথে একমত আছেন? আমি আমার বলছি যে দাবিগুলো আজকের ভিতরে মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকে নির্ণয়ের ঘোষণা দেওয়া তার জরুরি। উনি আজকে আইনাঘর প্রদর্শন করেছেন, নাহলে আমরা বুঝবো যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচির অংশ ধরে নিয়েছেন। আসলে এই যে আয়নাঘরের গভীরতা, এই রাষ্ট্র ব্যবস্থার ডিপেস্টের যে ষড়যন্ত্রের শিকার আমাদের যে ভাইরা, তাদের সেই তাহলে কিন্তু আমরা সেটা বুঝে নিব। সংগ্রামী ভাইরা, আমরা মনে করি আমাদের যে ভাইয়েরা আজকে সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা আপনাদের কথা বুঝবেন। তারাও জেলখানায় ছিলেন আমাদের সাথে। আমরা একসাথে এই আপনারা 5 আগস্টের আগে যখন বাংলাদেশে সেইভাবে কেউ এই আপনাদের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মুখ করে নাই, তখন আমরা মুখ করেছি। আমরা আওয়ামী লীগ প্রতিবাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেছি। সুতরাং আমাদেরকে নতুন করে চিনাইতে হবে না। এই আমাদের যারা ভাইয়েরা রয়েছেন, আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা বলছি যে এই ভাইদের দাবি যদি আদায় করা না হয়, আমাদের চোখের অশ্রু ধরবে না, আমরা গোমরে কাটবো না, আমরা বিপ্লবীরা আমরা প্রতিবাদ করবো। আরেকটি কথা স্পষ্ট করে বলে আমি আমার বক্তব্য শেষ করবো। এই যে দিল্লি না ঢাকাতে স্লোগান আমরা দেব, এই স্লোগান দিতে আজকে বিপ্লবীদের জন্য যে স্লোগান দিতে ভারতের এজেন্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, যে স্লোগান দিতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী দেশ হিসেবে মাথামাতি করে দেওয়ার স্বপ্ন করছে, সেই জায়গা থেকে বলতে চাই যে যদি এই বাংলাদেশে এবং এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তো বললাম তারা কোন ধরনের চাপ প্রয়োগ করে বাংলাদেশকে, অথবা বাংলাদেশের কোন উপদেষ্টা বা বাংলাদেশের কোন সংস্থাকে চাপ প্রয়োগ করে এবং বাংলাদেশের বর্তমান সরকার যদি সেই চাপে বেকা হয়ে যায়, সেই চাপে মাথা হাতে করে আমরা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলব। আপনাদের কোন চাপে মাথা নেওয়ার কোন দরকার নাই। আপনারা বিপ্লবী স্ত্রীতে আগায় যান, দেশ পরিচালনা করেন। এই সেন্সিটিভ বিষয় বিডিআর হত্যাকাণ্ড সুস্থ তদন্ত করেন। এই যে যারা মুসলিমের আত্মনাথ হাদিসে আছে, মুসলিমের আত্মনাথের মাঝে আর আল্লাহ ভারতের মাঝে কোনো পার্থক্য থাকে না। এই মুসলিমের আত্মনাথ আমরা শুনতে চাই না। আমি নিজে একজন মুসলিম, সেই জায়গা থেকে বলছি
আপনারা বিপ্লবী স্পিরিটে কাজ করেন, কোন চাপের কাছে মাথা নেওয়ার দরকার নাই। চাপাই নামা ধরেন দেখেছেন না, কি দেখেছেন? আমি আমার জন্মের পর থেকে এই প্রথম দেখছি যে হ্যাঁ বাংলাদেশের যে এই যে প্রতিরক্ষা, এই যে বাংলাদেশের যে বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী, এই যে বিজিবির সাথে সাথে দেশ রক্ষার জন্য সেই গ্রামের হাজার হাজার লোকরা লাঠি কাস্তে এই সমস্ত দিয়ে রওনা দেয়। আপনারা আপনাদের জীবনে কখনো দেখছেন? আপনাদের বয়স তো আমার চেয়ে ডাবল, তার চেয়ে ডাবল। আপনারা দেখেন নাই, আমি আমার জীবনে দেখি নাই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশের মালিকানা বুঝে নিতে শিখেছে। তারা ইঞ্চি ইঞ্চি মাটির যে মালিক, এটা তারা এখন অনুধাবন করে। 1 ইঞ্চি মাটির উপরে কোন বিদেশি হস্তক্ষেপ তারা করতে দেবে না। ঠিক একইভাবে বাংলাদেশের কোন একটি সিদ্ধান্ত, ছোট থেকে বড় কোন একটি পলিসির উপরে কোন দেশের বাধাকারী তারা চলতে দেবে না। আপনারা আগান, আরো রক্ত দিতে হবে, রক্ত দিবে, আরো জীবন দিতে হবে, আমরা জীবন দিতে করতে পারছি। কিন্তু আপনাদেরকে দেশের স্বার্থে, দেশ রক্ষায়, দেশের মানুষের স্বার্থে, বিপ্লবীদের স্বার্থে, দিল্লি না ঢাকা এই স্লোগানের স্বার্থে কাজ করতে হবে। কিন্তু যদি আপনারা না করেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবো, বিপ্লব করবো। আরেকটি প্রশ্ন, এটা সবারই প্রশ্ন, যে আওয়ামী লীগের সময়ে যতগুলো মামলা হয়েছে 9 সাল থেকে এই যাবৎকালে রাজনৈতিক মামলা, সকল মামলা প্রত্যাহার হয়েছে। এখন এই বিপিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে মামলাটি করা হয়েছে, রাষ্ট্র আসলে সেই মামলাটাকে কি হিসাবে চিহ্নিত করছে। এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী মহোদয় তোমাদের জায়গা থেকে স্পষ্ট করতে হবে, এই মামলাটিকে আপনারা কিভাবে যাচ্ছেন, এই মামলাটিকে কিভাবে যাচ্ছেন। এদিকে যদি রাজনৈতিক মামলা হিসেবে দেখা হয়, তাহলে এটিকে বিশেষভাবে দ্রুত সময়ের ভিতরে এটিকে অবশ্যই সমাধান করতে হবে। এইখানে বিস্ফোরক মামলা দিয়ে দেওয়া হয়েছে। আমার একটা গর্ব কথা মনে খুব চোখে পানি চলে আসছে। আমি যখন জেলখানায় ছিলাম, অনেকের সাথে পরিচয় হয়েছে, দেখছি যে অনেকের পা ফুলে পচে যাচ্ছে মোটা হয়ে, অনেকে মারা গেছেন, ভিতরে ভিতরে অনেকে মুক্তি পেয়েছিলেন, এরকম মারা গেছেন। এবং একজন তার সাথে মাঝে মাঝে দেখা হতো, আপনার হচ্ছে মজুরি জানলের সময় যখন ছিলাম, ওনার বিয়ে ঠিক হয়েছিল, উনি ওনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই স্ত্রীকে আমাকে অপেক্ষা করতে বলতেছিলেন 1 মাস, 2 মাস, 3 মাস, এই যে জামিন হয়ে যাবে, 1 বছর, 2 বছর, 3 বছর জামিন হয়ে যাবে। এইভাবে করে তার সাথে আপনার বিবাহটা হয় নাই, বিবাহ ভেঙে গেছে। অনেকেই বিয়ে করে গেছেন, তারপরে তার স্ত্রী বাধ্য হয়ে অনুরোধ করে আরেকজনের সাথে তাকে বিয়ে দিতে হয়েছে। অনেকেরই শিশু, ছোট বাচ্চা হতো, কোলের শিশু, সেই শিশু এখন এইচএসসি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে। অনেকেরই শিশুকে বিয়ে দিয়ে দিয়েছেন, নাতি নাতনি হয়ে গিয়েছেন। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আবারও বলছি, আমি বারবার বক্তব্যকে দীর্ঘায়িত করছি এই জন্যই, আমি কি বলছি, আমার ভাষার বক্তব্য কি হচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু আমি আমার আবেগ থেকে বলতেছি। বারবার আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই জন্যই বলতেছি যে আপনি আয়না ঘরে গেছেন, ওই সময় এখন কেউ আছে? আয়না ঘরে কেউ আছে এখন? না, আপনি আয়না ঘরে গেছেন, ঠিক আছে, ভালো কথা। আপনি আয়না ঘরে কেন, আপনি দেখে আসবেন আয়না ঘরের মন্দিরা, আয়না ঘরের মন্দিরা কোথায় আছে? আয়না ঘরের মতো যাদেরকে ষড়যন্ত্র করে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে, আপনার দায়িত্ব হবে তাদের কাছে আসা। আয়না ঘর দেখেছেন, আপনি তাদের কাছে আসেন, এইটা আপনার দায়িত্ব মাননীয় প্রধান উপদেষ্টা। তবে আমরা বুঝবো যে এই আয়না ঘরের যে সার কথা, সার মর্ম, সেটি আসলে বাস্তবায়িত হচ্ছে। আমরা অন্যান্য উপদেষ্টা দেখে বলবো যে আপনারা যারা আয়না ঘরে গিয়েছেন, আপনারা শুধু আয়না ঘরে গিয়ে থাকে, শেষ করে দিয়ে না। আয়না ঘরে যাওয়ার কোনো কাজ না, আয়না ঘরে এখন কোনো বন্দি নাই। আয়না ঘরে যারা ছিলেন তারা এইখানে আছেন এবং দেশের বিভিন্ন জায়গায় আছেন। তারা কি অবস্থায় আছেন, কি খাচ্ছেন, কি করছেন,
তারা এখনো কোনো নিরাপত্তাহীনতা ভুগছে কিনা, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদেরকে জমির বাসনের কোন কাজ দায়িত্ব আপনারা দায়িত্ব নিজেদের কাজে তুলে দিচ্ছে কিনা রাষ্ট্রভাবে, সেটা হলো আপনাদের কাজ, সেই কাজ করেন। Yeah.